জি স্যার, ইনশাআল্লাহ শুরু করতে পারেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো আজকে আমরা যেটা একটু আলোচনা করতে চাচ্ছি সেটাও দেখো, আমরা সিঙ্গেল স্টেজে কম্পিউটার ছিল এতদিন আমরা আলোচনা করে আসছি। তো এখন আমাদের যে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট, যেটা একটা ছোটখাটো রিকোয়ারমেন্ট যেগুলো তোমার লো টেম্পারেচার বলতে এই ধরো -5, 10, 20 ডিগ্রি সেলসিয়াসে যদি আমাদের যেতে হয়, সাধারণত আপনার সিঙ্গেল স্টেজে হয়ে যায়। বিশেষ করে আমাদের ওই যে রেফ্রিজারেটর বা আদার যেগুলো আছে এয়ার কন্ডিশনার সেখানে। কিন্তু যদি আরো লো টেম্পারেচার যায়, যখন যদি মনে করো কোনো একটা গ্যাস লিকুইফাই করতে যায় বা অক্সিজেন প্লান্ট বা আরো লো টেম্পারেচার আমরা যেতে চাই, তখন দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিস যেটা খেয়াল করছি যে যদি কম্প্রেসার রেশিও যদি আমরা বেশি করতে পারি, তাহলে কেন লো টেম্পারেচার যেতে পারবো। তাহলে বুঝো, মানে আমাদের যে কম্প্রেশন রেশিও যত বেশি হবে তত এক্সপানশন তত বেশি হবে। তখন কি হবে, আমাদের আরো বেশি লো থেকে লো টেম্পারেচার আমি যেতে হবে, যাওয়া যাবে। বুঝে আসছে বলো? কিন্তু এখন যেটা প্রশ্ন হচ্ছে, তাহলে কি হবে, আমার কম্প্রেসারের পর যেটা কম্প্রেসার ক্যাপাসিটি আমাকে বাড়ায়, কম্প্রেসার ক্যাপাসিটি বাড়াইতে চাই, যদি আমি কম্প্রেসার রেশিও বাড়াইতে চাই, কম্প্রেশন বাড়াইতে হবে। কম্প্রেশন বাড়াতে কি আমাদের সিঙ্গেল স্টেজ হয়, তাহলে সাইজটা অনেক বড় হয়ে যাবে, লার্জ সাইজ হয়ে যাবে। সিঙ্গেল স্টেজ কম্প্রেসার মানে একটা যদি কম্প্রেসার, তাহলে যেতে হবে যে আমাদের মানে একটা যত হাই প্রেসারে যাবো তত টেম্পারেচার রাইজ তত বেশি হবে। টেম্পারেচার মিন্স মানে তখন আমাদের কি, আমাদের এনথালপিও বেশি যাবে, মানে আমাদের ওয়ার্ক ডান বেশি লাগবে। আমি ক্লিয়ার করতে পারিনি। একটা যদি আমাদের লো টেম্পারেচার যাওয়ার জন্য কি লো রেঞ্জে আমার টেম্পারেচারে ব্যাপারটা ঢুকাইতে হবে, যে লিকুইড রেফ্রিজারেন্ট। এর জন্য কি হবে, আলটিমেটলি আমাদের কম্প্রেসার রেশিও বাইর করতে হলে আমাদের কম্প্রেশন বেশি, হাই কম্প্রেশন লাগে, হাই কম্প্রেসার রেশিওকে আমাদের কম্প্রেশন লাগবে, তাই না? এখন যদি বলা যায় সিঙ্গেল স্টেজে করতে চায়, তাহলে কি হবে, বড় টেম্পারেচার সাইজ অনেক বড় হয়ে যাবে, বিগ সাইজ হয়ে যাবে। এখন আরেকটা প্রবলেম, আর দ্বিতীয় প্রবলেম হলো যে তোমার কম্প্রেশনের সাথে টেম্পারেচারও হাই হয়ে যাবে। টেম্পারেচার হাই গেলে কি, তখন আমাদের কি আমার এনথালপি বেশি হয়ে যাবে, এর মানে ওয়ার্ক ডানটা বেশি হয়ে যাবে। এখন এইটার জন্য একটা আমাদের বিকল্প একটা সলিউশন যেটা বের হয়েছে, সেটা হলো তোমার যে কম্পাউন্ড বা মাল্টি স্টেজ কম্প্রেশন। কম্পাউন্ড মানে একই জিনিস, মাল্টি স্টেজ কম্প্রেশন মানে আমরা কম্প্রেশন যেটা করবো, সে ধরো 1 বার থেকে আমি 3000 পিএসআই, আমি 3000 পিএসআই পর্যন্ত যেতে চাই, আমি এটা সিঙ্গেল কম্প্রেসার দিয়ে পারবো, আবার কি একটা মাল্টি স্টেজ মানে কি স্টেজ বাই স্টেজ করতে পারি। এতে সুবিধা হবে কি, যদি মাল্টি স্টেজ করে, তাহলে ভিতরে মানে একটা কম্প্রেসার যখন আরেকটা কম্প্রেসারে যাবে, ইন বিটুইনে কুলিং করে আমি টেম্পারেচারটা ফল করাইতে পারি, প্রেশারাইজ ঠিকই হবে, কিন্তু টেম্পারেচার রাইজটা তত বেশি হবে। আমি বুঝাতে পারছি বলো? ইন্টারকুলার মিন্স মানে হলো, যেমন যেটা আমাদের এই যে সিএনজি স্টেশন যেগুলো কম্প্রেশন করে গ্যাসকে, ওই যে মাল্টি স্টেজ, এর মানে কি, তোমার একটা স্টেজে কম্প্রেশন করার পরে প্রেশার বাড়লো, টেম্পারেচার বাড়লো, প্রেশার কুলিং করে আবার নিয়ার টু অ্যাটমসফিয়ার করে আবার একটা ঢুকাই দিলাম। এবার ফাইনালি দেখা যাবে যে টেম্পারেচার রাইজ বেশি হবে না, কিন্তু আমার কম্প্রেশন রেশিওটা অনেক হাই হয়ে যাবে। বুঝতে বলো? এই জন্য দেখো, এই যে একটা এই যে এটা দিচ্ছে মাল্টি স্টেজ কম্প্রেসর, যে এখানে দেখো স্টেজ গুলো দেওয়া আছে, একটা দুইটা 3 স্টেজ কম্প্রেসর এখানে। শুধু একটা পার্থক্য, বাকি যেটা আছে আমাদের এই যে স্টেজ। এখন এটা দেখো, এখন আমরা যদি ফিগারে চলে যাই, তখন তো আর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে কিছু অ্যাডভান্টেজ লিখছে, এটা আমরা সরাসরি এখানে এই একটা দেখো, এটা ধরুন 2 স্টেজ কম্প্রেসর উইথ লিকুইড ইন্টারকুলার। এর মানে হলো দেখো, আমাদের আগে আমরা শুধু এই একটা ইউনিট নিয়ে আমরা কাজ করছি, এই যে একটা সিঙ্গেল ইউনিট নিয়ে এখানে আমাদের ইভাপোরেটর, কম্প্রেসর, তারপরে এক্সপানশন ভালভ আর কনডেন্সার, এখানে কনডেন্সার। এখন আমরা কি করলাম দেখো, যে উদ্দেশ্য আমাদের দেখে সে যেমন 1 থেকে 3 কোথায়, 1 থেকে কোথায় যাওয়া, আমাদের 4 এ যাওয়া, 1 থেকে 4 এ। 1 থেকে 4 এ আমি সে ধরো এখানে ধরো 1 অ্যাটমসফিয়ার, এখানে ধরো আমরা 500 অ্যাটমসফিয়ারে আমি যাবো। এখন আমরা দুইটা কম্প্রেসার এখানে ইউজ করছি, দুইটা কম্প্রেসার ইউজ করার পর আমাদের সবচেয়ে বেনিফিট যেটা হলো, আমরা যদি এই এখান থেকে যখন বের হয়ে গেলে, এটা আমি কুলিং করে নেব, কুলিং করে টেম্পারেচার ফল করে আবার এখানে ঢুকে দিলাম, তাহলে কি হলো, কুলিং করলে কি হবে, প্রেসার সেম রয়ে গেল, এই আবার কি হাই প্রেসারে ঢুকলো, তখন আরো হাই প্রেসারে আমি রাইজ করতে পারবো। এখানে অ্যাডভান্টেজটা কি হলো বলো, একদম বলতে পারো আমরা অ্যাডভান্টেজটা কি নিলাম এখান থেকে? স্যার প্রেসার বাড়লো, টেম্পারেচার কম, কিন্তু টেম্পারেচারটা আমার কন্ট্রোল হয়ে যাবে, বুঝতে, একদম অ্যাটমসফিয়ারিকে আমি নিয়ে আসতে পারবো, লো টেম্পারেচারে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে বড় অ্যাডভান্টেজ, কারণ আমরা জানি টেম্পারেচার বাড়লে কি হবে, আমি এনথালপি বেড়ে যাবে, আলটিমেটলি আমাদের ওয়ার্ক ডান বেড়ে যাবে। যদিও মনে হচ্ছে দুইটা কম্প্রেসার চালালে তো বেশি খরচ হওয়ার কথা, আসলে না, ফাইনালি আমরা দেখবো যে ওভারঅল আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স আমাদের কি হয়ে যাবে, হাই হয়ে যাবে, মাল্টি স্টেজে কম্প্রেসার হাই হয়ে যাবে। তার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো।
স্যার আমরা যে একটা এক স্টেজে কম্প্রেশনের পরে ইন্টারকুলিং করতেছি স্যার, ওইখানে কি টেম্পারেচার কমার কারণে প্রেসার কমতেছে না? না, আমাদের আইডিয়া ধরলাম না, পাইপের মধ্যে কোনো টেম্পারেচার প্রেসার তেমন কোনো ভেরিয়েশন আসবে না, যেহেতু পাইপের ডায়ামিটার সেম। এর আগে দেখেছি না আমরা যে তোমার প্রেসার একটু ফল করলো, এটা কিন্তু মাইনর, যেন আমরা সমাজে কনস্ট্যান্ট প্রেসার ধরে কাজ করে আসি। জি স্যার। মনে আছে তো? এই জি। ঠিক আছে, কারণ এখানে যে তোমার কম্প্রেসরের প্রেসারে যে ভেরিয়েশন হবে, ওখানে তোমার 0.5 0.25 ভেরিয়েশন তেমন কোনো যায় আসে না। ঠিক জি আছে তো? আচ্ছা, তাহলে এটুকু বুঝাচ্ছে বলো। তাহলে আমরা দেখো এখন কি প্রসেসটা কিভাবে হচ্ছে, দেখো ভালো করে খেয়াল করে দেখো। তাহলে এখন আগের মতই আমাদের রয়ে গেছে, আমাদের এখান থেকে শুরু করি যে 1 to 2 সাথে এই ফিগারটা কনসিডার করে দেখো। এই যে 1 to 2 আমাদের কম্প্রেশনটা কি ধরনের কম্প্রেশন বলো তো? এটা কি ধরনের, আইসেন্ট্রপিক না আইসেন্ট্রপিক? আইসেন্ট্রপিক। আইসেন্ট্রপিক। দেখো এই দেখো দেখো এই যে 0.1 যদি আমরা কনসিডার করি, এই যে স্যাচুরেশন পয়েন্টে, এটা আমাদের আইডিয়াল কেস। আমরা জানি যে কম্প্রেসর ঢুকানোর আগে স্যাচুরেশন কন্ডিশনে গেলে এখন কোনো ওয়াটার ব্যাপার থাকবে না, এই জন্য কি হবে আমাদের ওয়াই যাবে। তাহলে এখন এই 0.1, তাহলে আমি 1 থেকে এই যে 2 তে গেলাম, মানে কম্প্রেস করে গেলে 2, এই যে আইসেন্ট্রপিক লাইন ধরে আমি 2 তে চলে, মানে কি নেক্সট স্টেজ, মানে কি 2 এর যে প্রেসার, এই প্রেসার বরাবর যেতে পারছে P2, এই P2 সমান এখানে চলে যায় 2। ঠিক আছে, এই 2 1 থেকে 2 তো বুঝা, সেটা আমার আগের মধ্যে মানে আইসেন্ট্রপিক কম্প্রেশন করে আমরা 1 থেকে 2 তে চলে গেলাম। ঠিক আছে, এখন মজার জিনিস হলো যে 2 থেকে 3 তে কি হচ্ছে। এখন বলা যায় এখানে তো হাই টেম্পারেচার, এখন তো হাই টেম্পারেচার, তাই না? এখন আমি কুলিংটা কিভাবে করতেছি, কি হলো এখানে একটা লিকুইড ইন্টারকুলে কিভাবে করছে এখানে বলো। যদি এদিকে চিন্তা কর, এই কন্ডেন্সার হওয়ার পরে এখানে কি হবে, এখানে কি হবে, টেম্পারেচার কি হবে, টেম্পারেচার হাই, টেম্পারেচার লিকুইডের প্রেসারও হাই। যখন এক্সপানশন হবে তখন কি হবে বলো, এক্সপানশন হলে কি হবে, আমার প্রেসারও ফল করবে, আবার কি টেম্পারেচার কমে যাবে স্যার। হ্যাঁ কমে যাবে। তো এখন দেখো এই যে এক্সপানশনের জন্য আমাদের কিছু ব্যাপার হয়ে যাবে, আবার কি হয়ে যাবে ব্যাপার, মানে কি সুপারহিটেড ব্যাপার হয়ে যাবে, আর লিকুইড তো থাকবে, বেশিরভাগ লিকুইড থাকবে, যেহেতু আমরা জানি লিকুইডটা আমাদের মেইন টার্গেট। কারণ এটা ইভাপোরেটরে গেলে তখন হবে 100% ব্যাপার হবে, যেহেতু আমাদের এখানে একটা রিজার্ভার, একটা লিকুইড ইন্টারকুলে কি করলাম, এক্সপানশন করে লিকুইডটা এখানে, আর ভ্যাপার যেটা আসছে দেখো ভালো করে, এই ভ্যাপারটাকে যে এটার সাথে মিক্স হয়ে যাচ্ছে কোনটা, অর্থাৎ এখানে একটা তো লো টেম্পারেচার। কেন লো টেম্পারেচার কেমনে হলো বলো, এই যে তোমার লো টেম্পারেচার কিভাবে হলো, আমরা এই লো টেম্পারেচার এটা রিপ্রেজেন্টটা কোথায় পেলাম আমরা, এই এক্সপানশন করার পরে কি টেম্পারেচার লো হয়ে গেল না? তাহলে এখানে হচ্ছে হাই টেম্পারেচার, এখানে লো টেম্পারেচার, এটা কি হবে, তখন এই টেম্পারেচার ফল করবে না? দেখো এই দেখো, যেহেতু এটা স্যাচুরেটেড ব্যাপার, এই যে 2 থেকে 3 দেখো এই যে স্যাচুরেশন কন্ডিশন চলে আসে, এর মানে এই স্যাচুরেটেড ব্যাপার কন্ট্যাক্টে এখানে তোমার হাই প্রেসার হাই টেম্পারেচারের ব্যাপারটা মিক্স হয়ে কি হয়ে যাবে, এটা স্যাচুরেশন পয়েন্টে চলে যাবে, এটা আইডিয়াল কেসে 0.3 তে চলে আসে। অর্থাৎ কি হলো বলো, আচ্ছা বলো এখানে কি প্রেসার কি চেঞ্জ হবে? এটা তো কনস্ট্যান্ট প্রেসার, না কনস্ট্যান্ট। দেখো কনস্ট্যান্ট প্রেসার লাইন এই 2 থেকে কি ব্যাক করে 3 তে চলে আসে, বুঝে আসছে বলো? আচ্ছা বল স্যাচুরেশন পয়েন্টে কেন আসলো, যেহেতু এই ব্যাপারটা স্যাচুরেটেড, ঠিক আছে না, স্যাচুরেট কন্ডিশনে আছে, তাহলে এখন তো কারণ কি স্যাচুরেশন কেন থাকবে, যেহেতু এখানে 100% যখন তো লিকুইড ব্যাপার না হবে তখন টেম্পারেচার চেঞ্জ হবে না স্যার। হ্যাঁ গুড, তাহলে বুঝো, তার ক্লিয়ার হয়েছে, যেহেতু আমাদের লিকুইড রয়ে গেছে সুতরাং এখানে টেম্পারেচার কখনই রাইজ করতে পারবে না, যেহেতু এটা 100% ব্যাপার না পর্যন্ত যখন স্যাচুরেশন কন্ডিশনে আছে। তাহলে এখন এখানে যে ব্যাপারটা যেটা আছে, যদিও হাই টেম্পারেচারের ব্যাপার সে, কিন্তু এটার সাথে মিক্স হয়ে কি যাবে, সে স্যাচুরেশন কন্ডিশনে যতক্ষণ পর্যন্ত না হবে যে চলতে থাকবে। হ্যাঁ হইতে পারে প্র্যাকটিক্যাল কেসে এই পয়েন্টটা এখানে 3 তে না, একটু আগেও হইতে পারে, কিন্তু আমরা তো আইডিয়াল কেস ধরে নিচ্ছি যে 100% স্যাচুরেটেড, শুধু এই জায়গাতে যেটা আসবে গ্যাসটা যেটা ব্যাপার, এটা মিক্স হয়ে কি হবে আর স্যাচুরেশন চলে আসবে, বাস। তাহলে কোথায় আসবে বলে 3 তে, কোথায় আসবে 3, এই 3 এই পয়েন্টে চলে আসে। এখন আবার তুমি কম্পারিজন করো, আবার আইসেন্ট্রপিক কম্প্রেশন করলে 0.4 চলে আসবে, আইসেন্ট্রপিক কম্প্রেশন, বুঝতে পারলা? তাহলে এখন ভালো করে খেয়াল করো, আমি এখান থেকে তুমি বুঝতে পারি, যদি তুমি এখন যদি তুমি 1 থেকে সরাসরি 4 এ যাইতা, তাহলে কি হতো বলো, কই এই এন্ট্রপি ধরে কোথায় দিতে, আমাকে কোথায় দিতে বলো, এই পয়েন্টে চলে আমার ওই যে মাউসটা দেখতে পাচ্ছ, খেয়াল করতেছো মাউসটা, এই যে যদি আমি মনে করো স্টেজিং না করতাম, যদি আমি 4 এ যাইতে চাইতাম, তাহলে আমি কোথা থেকে যেত, এখান থেকে এই এন্ট্রপি ধরে কোথায়, এই যা এখানে আসতো, বুঝে আসতো? তাহলে বলো এই যে কম্প্রেসার ওয়ার্ক কত হাই হয়ে যেত, দেখা যাবে এই দুইটা সাম করলে এটা বরাবর হবে না, এটা কম হবে, ঠিক আছে? আর তাহলে তুমি কি তাহলে বলো, তার 3 থেকে 4 এ চলে গেল,
বাস এখন আমার অ্যাজ ইউজুয়াল যেটা আছে আমার এখানে কি বলে কনডেনসেশন হয়ে গেল, এই যেমন 4 থেকে 5 দিস ইজ দ্য কনডেনসেশন স্যাচুরেশন পয়েন্ট। এখন এসে এক্সপানশন, এইটা একটা এক্সপানশন, একটা ফাইনাল এক্সপানশন, মানে এখানে একটা পার্সিয়াল এক্সপানশন হয়ে যাবে ফাইনাল এক্সপানশন। তাহলে আমি এখানে আর দুইটা না ধরে আমরা একটা ধরলাম যে 5 থেকে দেখো এইটু এনথালপিক, এটু আইসেনথালপিক, অর্থাৎ 5 থেকে 6, এই যে 5 থেকে 6 মানে এই পর্যন্ত আসলো, আবার এখান থেকে আসলো আইসেনথালপিক। ইট মিন্স মানে কত বলো, H5 ইকুয়াল টু কি H6। একটু ক্লিয়ার করতে পারছি? আর সাধারণত এগুলো একই ডিজাইনের থাকে, একই ক্যাপাসিটি থাকে, যার জন্য কি হয়েছে বলো, অর্থাৎ 0.5 আর যেহেতু আইসেনথালপিক 5 থেকে 6 এই পর্যন্ত চলে আসে। তাহলে আমার কোথায় আসলো বলো, 6 এ চলে আসে। 6 এ বলতে কোথায় বলো, এখন কোথায় যাবে, ইভাপোরেটে যাবে। এটি ইভাপোরেটর, এন্ড হিট অ্যাবজর্ব করে 100% কি যাবে, ভ্যাপোরেট যাবে, আর এলইডি চলতে থাকে। এখন বলে এখানে বুঝতে তোমাদের কোনো সুবিধা অসুবিধা আছে কি? স্যার স্যার। ইন্টারকুলারে যখন স্যার আমরা মানে ভ্যাপারটা যখন লিকুইড হিসেবে যাচ্ছে তখন এটা স্যার মানে হয়ে যাবে না স্যার, মানে হিট এক্সঅপশন করে? হ্যাঁ, এটা তো লিকুইড, লিকুইড তো লো টেম্পারেচার তো লিকুইড আছে। এই লিকুইড না, লিকুইডটা যাচ্ছে, ভ্যাপারটা তো উপরে থাকতেছে। এখানে আবার ফ্লোট বাল্ব আছে, ফ্লোট বাল্ব, যাতে কোন অবস্থায় ভ্যাপারটা দিকে না, ওইরকম হাই রেঞ্জে একটা ফ্লোট বাল্ব আছে। মানে এখানে তুমি যতই লিকুইড নিয়ে যাচ্ছ, কিন্তু এই লিকুইড এটা ভাবনা যে লিকুইডটা নিচে নামে এখানে ঢুকবে, ওই পজিশন নাই। রিজার্ভটা ওইভাবে ডিজাইন করা আছে। এই যে ফ্লোট বাল্ব, ফ্লোট বাল্ব মিন্স মানে কি, এই লেভেল ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। অর্থাৎ ইট মিন্স মানে যদি তোমার এখানে ভ্যাপারের পরিমাণ বেড়ে যায়, কিন্তু লিকুইডের এখান থেকে, কারণ এখান থেকে কন্টিনিউয়াস একটা ফ্লোট ভালভটা কন্ট্রোলে কি হবে, আলটিমেটলি এই লেভেলটা তোমার ঠিক থাকবে। এই একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যদি মনে করো এখানে কতক্ষণ পর্যন্ত তোমার টেম্পারেচার রাইজ করবে না, যতক্ষণ লিকুইড আছে। টেম্পারেচার লিকুইড আছে 100% যখন ব্যাপার, তখন তোমার টেম্পারেচার রাইজ, এর আগে তো করবে না, কারণ এখন কি ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন হচ্ছে, ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন। জি স্যার। দিস ইজ দ্য আইডিয়াল কেস, এটা বারবার আইডিয়াল কেস। কারণ প্র্যাকটিক্যাল হয়তো আমাদের পরে দেখাবো, কিছু প্র্যাকটিক্যাল কেসে কিছু একটু ব্যতিক্রম হবে। তাহলে এইটা গেল, বুঝে আসলে বলো। তাহলে এখন তোমরা নিজে এখান থেকে বলো, মানে যদি এখন বলো আমাদের রেফ্রিজারেটিং ইফেক্ট কত আর কম্প্রেসর ওয়ার্ক কি, বলো তো। কম্প্রেসর ওয়ার্ক হবে 2 - 1 + 4 - 3। গুড। ইভাপোরেশন ওয়ার্ক 1 - 6 হবে স্যার, 1 - 6। গুড। তাহলে এফিসিয়েন্সি কি হবে, মানে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স? স্যার 1 - 6 বাই স্যার কম্প্রেসর ওয়ার্ক, 2 - 1 + 4 - ওয়ার্ক। গুড। বাস দেখো এখন সিম্পল, দেখো তোমাদের যে এখন তার কোনো চিন্তা নাই। এই দেখো ওটা যাচ্ছি, এটা পরে আসো, ওটা আমি এই যে রেপিটেড ইফেক্ট যা বলছো তাই। এখন হবে কি ওয়ার্ক, এই যে গেল তো, এটা হয় ওয়ার্ক, যেটা বলতেছে ওয়ার্ক মানে এটা তোমার ফার্স্ট স্টেজ কম্প্রেসর, সেকেন্ড স্টেজ কম্প্রেসর, টোটাল ওয়ার্ক। এম দিয়া M1 M2 দিয়ে কেন গুণ করলাম বলো, টোটাল ওটা একটা দেয়া M1 যাচ্ছে, একটা M2 দিয়ে যাচ্ছে, ফাইনালি পাওয়ার। এখন যে পাওয়ার, কত পাওয়ার লাগবে এটা ক্যালকুলেশন সহজ। আমরা কি এটা হচ্ছে তোমার টোটাল বলো, এই যে পাওয়ার, এই যে কিলো জুল পার মিনিট। আমাদের যদি আমি কোয়ার্টকে 60 দিয়ে ভাগ করলে কি হবে, আমার কিলোওয়াট হবে, পার সেকেন্ড করলে কিলোওয়াট হয়ে যাবে। এখানে কোনো কনফিউশন আছে? মানে দ্বিতীয় কম্প্রেসর যদি আছে M2, প্রথম কম্প্রেসর আছে M1 রেফ্রিজারেন্ট, ঠিক আছে নাকি বলো? নাম ফিগারে যায়, আবার এখানে আসো, এটা দেখো এখানে, অর্থাৎ এখান থেকে যাচ্ছে M2, এখানে যাচ্ছে M1, ক্লিয়ার? এখানে M1 যাচ্ছে, M1। এখন প্রশ্ন আছে M2টা M1 হলো না কেন? তোমার প্রশ্ন হতে পারে হ্যাঁ, যেহেতু এখান থেকে M1 যাচ্ছে, এখানে কাজ করতেছে, এখানে কাজ করতেছে, এখান থেকে M2 কিভাবে হলো? শুধু ভ্যাপারটা যাচ্ছে মনে হয়। ব্যাপারটা ওর সাথে যোগ হচ্ছে, মানে এখানে তো 100% যেটা আছে এর সাথে এই ব্যাপারটা যোগ হয়ে গেছে, M2 হয়ে গেছে। ইট মিন্স মানে কি, এখন কতটুক যাচ্ছে সেটা আমরা অন্যভাবে, অর্থাৎ M2 - M1 দিস ইজ এই পরিমাণ ব্যাপার, এটা আমি ক্যালকুলেশন করতে পারবো, বুঝতে পারিনি? অর্থাৎ একটা হলো যে M1 তো এখান থেকে যাচ্ছে, M1 তো যাবে, প্লাস কি এখানে কিছু ব্যাপার অ্যাড হয়ে যাচ্ছে, সেটা আমরা কনসিডারে নিয়ে আসবো। সেটা কি আমরা ইজিলি, অর্থাৎ M2 থেকে M1 বাদ দিলে কি আমি M3, সেটা হচ্ছে এই পরিমাণ রেফ্রিজারেন্ট ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা এটার সাথে যাচ্ছে, ঠিক আছে বলো? এখন যদি বলো, এখন যদি আমাদের এই যে বিভিন্ন পয়েন্টে এনথালপি গুলো বের করার জন্য
আবার মাস ফ্লো রেট বের করার জন্য, যেমন M2 কত, M1 কত, এখানে আমরা হিট ব্যালেন্স করবো। হিট ব্যালেন্সটা কি বলো দেখি, এটা হিট ব্যালেন্সটা কেমনে করবো, এর আগে আমরা দেখাইছিলাম। এইটার হিট ব্যালেন্সটা কেমনে বলো দেখি। স্যার ইন আর আউট হিসাব করতে হবে। ইন আউট, ইন কি বলো, H5 M5 মানে M2 তো এখান থেকে M2 H5 ঢুকতেছে, আবার ঢুকতে এখানে M1 H2, বাইরে হচ্ছে M2 কি H3, বের হচ্ছে M6 H6, না M1 H6। জি স্যার। আবার রিপিট করি, এখানে ঢুকতেছে H5 M2, এখানে ঢুকতেছে কি বলো, M1 H2, বের হচ্ছে কি M2 M1 স্যার, আচ্ছা M2 H3, M1 কেন M2, হ্যাঁ এখানে স্যার M1 M6, আচ্ছা M1 H6, M1 হ্যাঁ H6, ঠিক আছে, বুঝে আসছে বলো। জি স্যার। ঠিক আছে, এখন বেলা তাহলে বুঝা গেল। এখন তাহলে দেখো আমাদের সহজে, এখন তুমি ওই যে এখানে জাস্ট দেখাইছে যে হিট ব্যালেন্সটা কিভাবে করে, ওই জিনিসটা আমি এখানে প্র্যাকটিস, এই যে ঢুকতেছে বের হচ্ছে, এই যে M2 H3, M1 H1 H2, এখানে যে M2 5, এখানে কত H6। তাহলে এখান থেকে আমরা যে প্যারামিটারটা আমাদের থাকবে না সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করে হিট ব্যালেন্সটাকে ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এই যে M2, এই দেখো M3 পরিমাণে, M3 M2 minus M1, তাহলে আমরা ইজিলি এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো কতখানি ব্যাপার তোমার আমার ওখানে যাচ্ছে। একটু হ্যাঁ, আসসালামাইকুম, জি হ্যাঁ আছি ভালো। হ্যাঁ আচ্ছা, কিন্তু ওই টিএ দিয়ে করেন, কিন্তু ওই নর্মাল আসবে না, টিএতে কিন্তু আসবে না, সেটা আপনার ঠিক করে নিন। নর্মালি যে ফেয়ার টিএ দিয়ে টিএ যেটা ফেয়ার আসবে মাইলেজ, ওটা যা পাবেন না, ওটা আপনাকে ওই যে গাড়ির ভাড়া যেটা সেটা দিতে হবে। হ্যাঁ আমরা মাইলেজে তো আসবে হয়তো আপনার 100, 150, 200 টাকা আসতে পারে, কিন্তু আমার ভাড়া তো লাগবে প্রায় 2500, 3000 টাকার উপর লাগবে। হ্যাঁ লাগবে। এটা আমরা দেখাইতে, আমরা রেন্ট কার্ড দেখাইতাম, রেন্ট কার্ড দেখাইলে হয়ে যায়। হ্যাঁ আমরা নর্মালি তাই করি, গভর্নমেন্টের রেন্ট কার্ড দেখাই, রেন্ট কার্ড দেখাইলে হয়ে যায়। হ্যাঁ তাহলে কতক্ষণ লাগতে পারে আপনার ওখানে যাওয়ার জন্য, টাইমটা শহর থেকে? এক ঘন্টা, আর এখান থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা করে রওনা দেবে। হ্যাঁ 11টা, জাস্ট 11টায় শুরু হবে না, একটু প্লাস মাইনাস আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ওই তাহলে আমি করে আসবো, দরকার আপনাদের ওদের মেমো একটা ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আচ্ছা আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ। সরি শোনো, তাহলে বুঝে আসছে বলো। এখন তাহলে আলটিমেটলি কি বলো, আমাদের কি রিপ্রেজেন্টেটিভ পেয়ে গেলাম, ওয়ার্ক ডান পেয়ে গেলাম, দুটা যোগ, তারপর কি আমাদের পাওয়ার ক্যালকুলেশন তো ইজি, ওয়ার্ক ডান দিয়ে 60 দিয়ে ভাগ করলে কিলোওয়াট হবে, আর এই দিস ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স। ঠিক আছে, তো দিস ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স। এইটা কিন্তু কিছুই না, এটা কিন্তু টোটালের মধ্যে দেওয়া আছে, এটা কনফিউজনের কোনো কারণ নাই। এটা হচ্ছে টোটাল যে ক্যাপাসিটি কিউ থাকে 210 যে গুণ কিলো জুল হয়ে যাবে, আর আমরা কি হবে কিলো জুল পার মিনিটে হবে। আমাদের পাওয়ার দেওয়া থাকে, তাহলে কি হবে বলো, এর পাওয়ার 60 দিয়ে গুণ দিলে কি হবে, কিলো জুল পার মিনিট হয়ে যাবে। আমি এটা করতে পারি, অনেক সময় টোটাল ক্যাপাসিটি বলা থাকে, তো তখন আমি কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স বাই করতে পারবো। ঠিক আছে, আচ্ছা নেক্সটে আসো, আমি এটা যাওয়ার পরে একটা প্রবলেম আমি ডিসকাস করবো, যেটা তোমার একটাই কাজ হয়ে যাবে। এরপরে নেক্সট আছে আরেকটা, আমরা যদি যাই এবার কি লিখে দেখো, 2 স্টেজ কম্প্রেশন উইথ ওয়াটার ইন্টারকুলার এন্ড লিকুইড সাবকুলার। এটা উদ্দেশ্য দেখো, ফিগারে যায় সরাসরি,
যেমন এটা একটা ক্যাস চিন্তা করো, আমরা আগে যে ডিভাইসটি ইউজ করছিলাম এখানে একটা কি বলছিলাম বলা, ওয়াটার কি বলছিলাম, একটা ইন্টারকুলার ব্যবহার করছিলাম এখানে পুরা। এখানে তো কোনো মিক্সিং এর কোনো সুযোগ নেই, ভালো করে খেয়াল করো। এখানে ওই যেখানে মিক্সারে ওই যে M1 M2 একদম আরো এটা সিম্পল। কিভাবে সিম্পল দেখো, এই যে দেখো 1 2 2 এটা একটা আমাদের স্টেট। এটা নরমালি আমরা আউটার সোর্স থেকে আমরা ইন্টারকুলিং করতাম। ওখানে ছিল ইন্টারকুলিংটা কি ওর নিজস্ব মানে কি বলে রেফ্রিজারেন্টটাই মিক্স করে ওটা কুলিং ইন্টারকুলিং করা হয়েছে। আর এখানে কি আলাদা একটা হিট এক্সচেঞ্জ, বিশেষ করে ওই কোল্ড স্টোরেজ হোক অন্য কোনো ফসিল ইন্ডাস্ট্রিতে হোক, তখন তো ওরকম থাকে না, আরো সহজভাবে যেখানে ওয়াটার অ্যাভেলেবল হয় সেখানে ওয়াটার দিয়ে কুলিং করতে পারে, মানে এটা হিট এক্সচেঞ্জের মতো। ইট মিনস মানে আমার এইখানে সার্কিটের ভিতরে যে তোমার লিকুইডটা ফ্লো করবে সেটা কি এখানে এখনো এখানে মিক্স হচ্ছে না। আমি বুঝতে পারছি বলো? জি স্যার। মানে এখন থেকে দেখো আমরা নরমালি যে কুলিং করতেছি এখন বলো ওখানে যে একটা আমাদের প্লাস পয়েন্ট ছিল যে ওটা স্যাচুরেশন পয়েন্টে নিয়ে গেছি, কিন্তু এখানে এত স্যাচুরেশন পয়েন্ট আসবে না। কারণটা কি, এখানে কি যে বলো এটা তো হাই টেম্পারেচার, এখানে ওয়াটারটি কুল ওয়াটারের যে লো টেম্পারেচার ওখানে কুলিং হবে, কিন্তু এর বেশি সে করতে পারবে না। বুঝতে পারলো? সুতরাং দেখা যাক কি হয়। বাকিটা আমি যেটা করছি সেটা হলো এখানে দেখো এই যে ওয়াটার ইন্টারকুলার, তারপরে আবার এখানে আসলো, তাহলে কি হলো এখানে কুলিং এর টেম্পারেচারটা ফল করাই দিলাম। ফল করানোর পরে এখন প্রেসারাইজ করলো, এখন আবার কম্প্রেস করলাম, কম্প্রেস করে অ্যাসিডে কনডেন্স করলাম, কনডেন্স করে লিকুইড হয়ে গেল। এই যে লিকুইড সাবকুলার, ওই লিকুইডটাকে কি করছে আবার একটা কুলিং, লিকুইড সাবকুলার আছে, লিকুইডটাকে আবার সাবকুলিং করে তারপর এক্সপানশন দিলাম। মানে দুইটা আমি করলাম, এই একটা কুলার ইউজ করলাম, এখানে এই কুলার করলাম। মানে কি কারণ কি, এই কনডেন্স করার পর যে টেম্পারেচার যেটা বাড়লো, আমি আরেকটা এক্সচেঞ্জ দিয়ে এখানে কিছু কুলিং করে তারপর এক্সপানশন দিলাম। যত কুলিং টেম্পারেচার ফল করে দেবো কি হবে, আমার এক্সপানশন ততকে আমার লো টেম্পারেচার যাবে। একটা যে প্রেসার হাই করলে লো টেম্পারেচার যাবে, আবার কি আগে যে ইন্টারকুলিং করে নেয় তাহলে আবার আমি কি টেম্পারেচার আরো ফলে চলে যাবে, এই স্বাভাবিক কথা আর কি। হ্যাঁ, তাহলে এখন এখানে দেখো এটুকু বুঝে আসছে বলো? তাহলে এখানে কিন্তু ওয়াটার ইন্টারকুলারে স্যাচুরেশন হবে না কেন বুঝিনি। কারণ কি তুমি দেখো এখানে যে তোমার রেফ্রিজারেটর যাবে সেটা মনে করো R2 হবে অ্যামোনিয়া। হ্যাঁ, এখন আমাকে ওই লো টেম্পারেচার যাইতে হবে, যে টেম্পারেচারে এটা কি করে যায়, এটা মানে কি ইভাপোরেটিং টেম্পারেচার যেটা, ওই টেম্পারেচার যাইতে হবে। দেখা গেলো এটা তোমার -5°C ব্যবহার করে। তাহলে এখন আমাকে ওই যে স্যাচুরেশন পয়েন্টে যেতে গেলে ওইটা লাগবে। আমি দেখাচ্ছি ফিগারে, দেখো এখানে গেলে এটা গেল, আর যে যেতেও পারে পারফেক্টলি ইন্টারকুলিং হতে যাবে, কোনো সমস্যা নেই আর কি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। ও তাই আসবে না, ও তাহলে আর আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হুম, হ্যাঁ হ্যাঁ, হুম 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 হুম, আচ্ছা আচ্ছা, হুম হুম হুম, আচ্ছা ঠিক আছে। এইটা দেখো ক্লিয়ার হবে এখান থেকে। দেখো আগের মধ্যে ভালো করে খেয়াল করো তোমরা, এই যে 1 থেকে 2 আমি এটার সাথে ম্যাচ করে দিই। দেখো এটা 1 থেকে 2 আগের মতোই, ঠিক আছে না? এরপরে এই যে ওয়াটার কুলিং, এখন এই ওয়াটার কুলিং নির্ভর করতেছে তোমার ওয়াটার কুলারের পারফরমেন্সের উপরে। তুমি যত লো টেম্পারেচার দিবা তত কি হবে, তত কুলিং হয় সিচুয়েশন পড়ে। এইটাই হচ্ছে বাস্তব, মানে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্সে যেটা হয়, তাই না? যার জন্য এখন আমার এটা নির্ভর করে এই কুলিংটা আমি কতখানি করে দিচ্ছি ভেরিয়েবল, যতটা আমি কুল করতে কুল করবে, কোনো সমস্যা নাই। এরপর আরো ভালো কোনো এখন এখানে গেলে ক্রিটিক্যাল চলে আসে, কিন্তু প্লাস থাকলে তো আরো ভালো, তাহলে আমি কি এটা সুপারহিটেড ব্যাপার যে কম্প্রেস করি তাহলে কি হবে, আবার কম্প্রেসার, কিন্তু আমার কম্প্রেসারটা বেড়ে যাবে। কিন্তু আমাদের ইন্টারকুলিং আমাদের টেম্পারেচারটা ফল করাই দিলাম। এখন কি হবে, আবার তুই 0.3 তে আসলে 0.3 কোথায়, এটা আসলে আবার তুই কম্প্রেস করলো, নেক্সট যা আছে তাই। এখন এইটা কি করতেছে দেখো ভালো করে খেয়াল করো। আমাদের নরমালি ছিল এই কন্ডেন্সারে করলে কি সেই ক্রিটিক্যাল 0.5 এ চলে আসে,
ঠিক আছে না? এখন যদি আমি আবার একটু কুলিং করি তাহলে কি 0.6 চলে গেল ইন্টারকুলিং, তাহলে আমরা জানি সাব কুলিং করলে কি হবে বলো, আমাদের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বেড়ে যাবে বা আমাদের রেফ্রিজারেন্ট ইফেক্ট বেড়ে যাবে, বুঝতে বলো? অর্থাৎ ইট মিনস এই দিস ইজ অ্যানাদার ডিভাইস। আমি একদিকে প্রেসারাইজ করলাম, টেম্পারেচার কন্ট্রোল করলাম, আবার সাব কুলিংও করলাম, তাহলে কি হবে বলো, আরো বেটার পারফরমেন্স পাবো। ক্লিয়ার হয়েছে বলো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন বলো আগে অ্যাজ ইট ইজ, তাহলে আগের মতো কি হবে বলো, এখন তোমার বলো কম্প্রেসার ওয়ার্ক কি হবে? সেম স্যার, 2 ক্যাপাসিটিটা তো স্যার -1। বেড়ে যাচ্ছে এখানে, হ্যাঁ বলো। রেফ্রিজারেশন ক্যাপাসিটিটা কি তাহলে এখানে বেড়ে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই, এই যে আগে যে 0.5 ছিল এই বরাবর আসতো, এখন যদি সাবকুলিং করলে এখন বেড়ে গেল এই যে 1 - 6। তো এটা কি মানে খুব বেশি বাড়বে নাকি মানে মডারেট? বেশি তো আর ওরকম হবে না, লিমিট আছে না, বেশি মডারেট। যেটা আমরা এগুলোতে তোমার প্লাস মাইনাস সামান্য কিছু বানাইতে চাও তুমি, যেমন সেখানে তুমি মনে করো 1 টন ক্যাপাসিটি 1 পয়েন্ট কিছু মাল চলে আসলো, এখন 1.25 তোমার ধরো মানে সে ধরো একটা কোল্ড স্টোরেজে, এখন আমাদের নরমাল যেটা ক্যাপাসিটি দেখা গেলো কত 1 টন, মানে একটা ক্যাম্পারে 1 টন আলু রাখা যাবে। এখন তুমি 1 টন 10 কেজি আলু আসলে কি ফালাই দিবা? আচ্ছা স্যার বুঝছি। বলো না? এইটা হলো তোমার অ্যাডভান্টেজ, যে যদি এরকম এটা আমি ইজিলি কি করতে পারবো, আমি বাড়াইতে পারবো ক্যাপাসিটি। দিস ইজ আওয়ার এই অ্যাজ এ Cost efficient হবে তো? অবশ্যই হবে না কেন, অবশ্যই। এটা কিছুই না, সাবকুলিংটা কি বাস, এখানে তো ইন্টারগুলা বসে, আর কিছু না। ইন্টারগুলা কি বলো, একটা কুলিং মিডিয়া, আমাদের তো ওয়াটার তো অ্যাভেলেবল, একটা হিট এক্সচেঞ্জার দিয়ে আমি কুলিং করে এখানে একটু ফল করাই দিলাম। কথা বুঝছো তো? আর অনেক সময় যে তোমার আচ্ছা স্যার কস্ট ইফেক্টিভ, বড় কথা আমার নেসেসিটি, কি বলো নেসেসিটি কি, এখন তোমার আলুর যে ক্রাইসিস, কি বলো এই ক্রাইসিসটা যে মিট করে বড় কথা, তোমার টাকা পয়সা বড় কথা না, ঠিক না? এখন মানুষ 100 টাকা আলু কিনবে নাকি না খাওয়া বন্ধ করে দিবে, তো সিঙ্গারা সমস্যা কিছু আর হবে না। এখন এটা তখন ওগুলো দেখবে না, মানুষ দেখবে আমার জিনিস দরকার, টাকা বড় কথা, বুঝে আসতে বলো? জি স্যার। আচ্ছা তাহলে হ্যাঁ তাহলে এখন দেখো, এখন যদি মনে করো এই যে 0.3 তুমি কি কেমনে বাইর করবে, লোকেট করবে কিভাবে? এই 0.3 এনথালপিটা কেমনে বাইর করবে? মানে এইটাও তো হিট ব্যালেন্স, কিছু না, এটা কি হিট ব্যালেন্স করতে আমার এই পয়েন্ট জানা আছে, এই পয়েন্ট জানা আছে, কি হবে এখানে আমার যে M1 যাচ্ছে, ঠিক আছে না? তাহলে এখন এটা করে কি আমি আলটিমেটলি কি বলে এইটা একটা জাংশন, এখান থেকে আমরা ওই মানে মাস ব্যালেন্স করে এই 0.3টা বের করতে পারবো। কথা বুঝছো তো? আর যে আমাদের দুইটা প্যারামিটার জানা থাকে, তৃতীয় পয়েন্ট আমি ইজিলি বের করতে পারবো, কারণ আমাদের প্রেসারটা জানা, এই প্রেসারটা জানা, এটা আমার জানা আছে, এখানে মাস ফ্লোর জানা আছে, এখানে কত সেটা জানা আছে, এইভাবে আমরা এটা 0.3টা বের করে দিতে পারবো, তাহলে কোনো সমস্যা নেই আমাদের। দেখো এখানে ওই আগের মতোই, এই যে ওয়ার্ক ডান, তারপরে কি এখানে পাওয়ার, এখানে থেকে রেফ্রিজারেন্ট ইফেক্ট, এই যে ঠিক হুবহু সেম, ঠিক আছে বলো? শুধু পার্থক্যটা কি বলো, ওখানে আমাদের রেফ্রিজারেন্ট, যেটা কারণ রেফ্রিজারেন্ট তো কস্টলি, আর ওটা লিকেজ হলে সমস্যা আছে, ওটাকে যত কনফাইন রাখা যায়। আর আমি যদি পুরো সিস্টেমে রেফ্রিজারেন্টকে কনফাইন রাখতে পারি, তাহলে কি হবে, আমার এনভায়রনমেন্টাল পলিউশনটা কি, আমার রিস্কটা কম থেকে যাবে। আমি ওয়াটার দিয়ে কুলিং করলাম, তাই না? আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করলে হয়ে যায়। আচ্ছা এরপরে যাও লাস্ট যেটা দেখো, আর একটা দেখো, এইটা দেখো কি বলছে এখানে 3 স্টেজ কম্প্রেসার উইথ ওয়াটার, তাহলে বোঝা গেল কি বলো, এখন আরো লো টেম্পারেচারে, মানে কি আমার চাচ্ছি আমাদের রিকোয়ারমেন্ট আরো লো টেম্পারেচার আমি দেখতে চাই, আলটিমেটলি দেখা গেল আমি 3টা কম্প্রেসার ইউজ করতেছি। কি বলো এখানে দেখো যে 1 2 2 2 থেকে 3, এই যে 4 4 থেকে 6, এখানে আমি ইন্টারগুলো বসে দিলাম, ইন্টারগুলো এরকম দেখো যে আমাদের সিএনজি তে তোমার কম্প্রেসার ওখানে পড়া কত 7টা না 8টা স্টেজ আছে। সুবিধাটা যত কোনো সমস্যা নেই, এখানে আমি যত স্টেজে যাই না কেন প্রেসারাইজ করতে চাই, মাঝে ইন্টারকুলার বলা যায় টেম্পারেচার রাইজ করবে, এটা রাইজ না করলে আমাদের সুবিধা কি বলো, আমাদের আলটিমেটলি আমার কি ওয়ার্ক ডান কমে আসবে। তাহলে এখন দেখো এটার মধ্যে কোনো আরো সিম্পল দেখো, এই যে 1 থেকে 2 এই ফার্স্ট স্টেজ, এটা যে সেকেন্ড স্টেজ কিছু ইন্টারকুলার দিয়ে দিলাম, আবার সেকেন্ড স্টেজ ইন্টারকুলার দিয়ে দিলাম, ফার্স্ট স্টেজ ইন্টারকুলার দিলাম, আবার কন্ডেন্সার হয়ে অ্যাজ ইট চলে গেল। ঠিক আছে বলো, এই যে নাম হচ্ছে এই যে লো প্রেসার কম্প্রেসার, ইন্টারমিডিয়েট কম্প্রেসার, হাই প্রেসার কম্প্রেসার, 3টা স্টেজ আমি দিয়ে। এটা সার্কিটটা খুব সহজ দেখো, এই যে তুমি যেটা বলতেছিলা দেখো, ওই যে অর্থাৎ আমি ওয়াটার কুলার দিয়ে কি এখানে আমি ইজিলি এখানে করতে পারি, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না, এখানে আমি এখানে থাকলে কোনো সমস্যা নাই, স্যাচুরেশন পয়েন্ট আসলে কোনো সমস্যা নাই। যেমন এখানে দেখাইছে কি এই যে ইন্টারকুলার দিয়া কি আমরা স্যাচুরেশন পয়েন্টে চলে আসি, এই যে এটা কিন্তু
এটা হচ্ছে তোমার প্রবলেমের উপরে আমার কি ধরনের আসছে, কিন্তু দিস ইজ একটা জেনারেল একটা সার্কিট, অর্থাৎ তাহলে 1 থেকে 2, 3 তে গেল, 4 এ গেল, 5, এখন তুমি আরো স্টেজ বাড়াও, নো প্রবলেম। বুঝতে পারছি, বলো। স্যার বলো। স্যার এখানে 1 থেকে 2 মানে লো প্রেসার কম্প্রেসরের কি মানে কাজ করতে হচ্ছে বেশি, মানে ওয়ার্ক ডানটা বেশি নাকি? হ্যাঁ, আসবে, এটা তো তোমার ক্যাপাসিটি নির্ভর করতেছে, মানে এখানে তো তোমার হচ্ছে তুমি কি ধরনের ক্যাপাসিটি লাগাইতেছো সেটা, অর্থাৎ কম্প্রেসর ডিজাইনটা হলো মেইনলি ইনপুট আর আউটপুট। ইনপুটে কত আছে, আউটপুটে তুমি কি চাও, এটা তোমার ডিজাইন। অর্থাৎ আমার মনে হচ্ছে চিন্তা করো তুমি 1 বার থেকে আমি নিব 100 বার। এখন 3টা কম্প্রেসর তুমি ডিসাইড করো আমার এখানে কত দিবে, এখানে কত দিবে, এখানে কত দিবে। ফাইনালি আমাদের দেখতে হবে এখানে আমার 100 বার দরকার, মানে এখানে তুমি 50 দিলা, এখানে 25 দিলা, এখানে 25 দিলা। হ্যাঁ, আর যেহেতু বলতেছে এখানে কথা বলতেছে, বলো এটা যে এক জিনিস, এই যে ওয়ার্ডটা হচ্ছে মেন, ঠিক আছে তো? এই এখন এখানে তুমি যেটা বলতেছো যে বলো, হ্যাঁ স্যার এখানে ঠিক আছে, বলো। একটা কম্প্রেসর ইউজ না করে স্যার আমরা যে সেটআপটা যে বাড়ায় দিলাম মানে ওয়াটার ইন্টারকুলার, এটাতে কি স্যার মানে খরচের কোনো আসলে কি কোনো খরচ তো নাই, আসলে তো মেইন খরচ তোমার এই মেইন ইউনিটটা, এটা একটা হিট এক্সচেঞ্জার। এটা তো স্যার এখানে কিছু না। সেটআপটা বাড়তেছে না, তাহলে খরচটা বেশি হয়? এটা তো ওটা ওই ধরনের ওরকম আসে না, তোমার এই প্রসেসিং এ যেটা আসবে এটা তো কিছু না, এটা হিট মানে একটা আলাদা টিউবে তুমি পানির সোর্স দিয়ে এখানে স্প্রে করলা বা একটা ওয়াটার কুলার ভিতরে পাস করলা, এটি এগুলো কোনো না, এগুলো পুরো সিস্টেমের মধ্যে আমার কোনো আসে না। জাস্ট কিছু টিউব, তোমার ওই যে ওয়াটার ওইটা একটা টিউব, ওটা ইভাপোরেটিভ তোমার একটা কুলার হইতে পারে, এটাই কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর তুমি যে ওটা চিন্তা করলে, তুমি যে কথা এখন বলছো কুলিং কেমনে করবো ওয়াটার, এটা কোনো ব্যাপার না, তুমি এই যে ইভাপোরেটর যেটা ঘুরে নিয়ে আসো তাতে কুলিং হয়ে যাবে। বুঝতে পারিনি? এই যে ঠান্ডা পানি তুমি কোথায় পাবা, তাই না? আমি যে এই ব্যাপারটা কন্ট্যাক্ট নিয়ে আসতে পারি, ঠান্ডা হবে না? এইটা আমি এখানে ব্যবহার করলাম, একটা ক্লোজ সার্কিট, একটা পাম্প দিয়ে করে নিলাম। আমার এখানেতে মেন উদ্দেশ্য এটা তো আমার রিকোয়ার্ড, আমি যে টেম্পারেচারটা ফল করাইতে পারি, ফাইনালি কি পাবো আমি এই নিজেরাই দেখো, এই দেখো এই যে প্রথম কম্প্রেসরটা দেখো, এই যে 2 পরটা কি 4 পরটাকে তো বলা হয় 6, দেখো ওয়াট কত কমে আসতেছে না, এই যে ওয়াট, এই যে ওয়াট কত কমে আসছে, কি না কত, এই যে 6/5 হবে, তাহলে বোঝা গেল কি এই যে তোমার ওয়াট কি কমে আসছে। এখন আমরা দেখাবো এই যে 3টা স্টেজে তোমার কম্প্রেস করার পরে যে আমরা কোপ পাবো, আর যদি না করি তাহলে কি হয়। যেমন এখানে কম্প্রেসর কত বলো, যদি আমরা যদি সিঙ্গেল স্টেজ ধরতাম, যদি আমি এই প্রেসার রাইজ করতে চাই তাহলে আমরা কোথায় বলো, 2 কোথায় বলো, এই দেখো এখানে এই যে 2 প্রাইম, দিস ইজ আওয়ার কম্প্রেসর ওয়াট, নাকি বলো না? এখন এখানে 3টা স্টেজ, এখন আমরা দেখাবো একটা এক্সপেরিমেন্ট, মানে একদম ম্যাথমেটিক্যালি আমরা দেখাবো যে মানে কোনটা কি অবস্থায়, মানে তোমার কি যে প্রবলেমটা সলভ করবে। এটা তো ক্লিয়ার হয়েছে না, বলো এটা ক্লিয়ার হয়েছে, বলো। এই যে 7 দেখুন, গুড। এখন দেখো একটা প্রবলেম, দেখো একটা সরাসরি প্রবলেমের জায়গা, তাহলে এটা সেম জিনিস। এই প্রবলেমটা দেখো, দেখো তো কি লিখছে, এ ভেপার কম্প্রেশন সিস্টেম উইথ অ্যামোনিয়া অ্যাজ এ রেফ্রিজারেন্ট ওয়ার্কস বিটুইন দ্য প্রেসার লিমিট 2 বার এন্ড 12 বার, মানে কি ইনিশিয়াল ফাইনাল, ইনটেকে 2 বার প্রথমে, আর ফাইনালি তৃতীয়টা পরে 12 বার, উইথ 3 স্টেজ কম্প্রেশন, মানে কি 3টা কম্প্রেশন। The vapor leaving the water intercooler at a pressure 4 bar 8 bar, মানে কি 2টা ওয়াটার করতে লিভ করতে 4 বার 8 বার, আর ইন এ স্যাচুরেটেড স্টেট if the load is 10 ton, এই লোড বলতে কি আছে বলো, এই লোডটা কি বলো, দেখে বলতে পারো। Refrigerating effect. Yeah, good. This is the capacity. This is the plant capacity. This is the মানে কি refrigerating effect of the effect তো বলবো না, total absorption, heat absorption by the evaporator, ঠিক আছে না? এটা মনে থাকে জানো, কখনো লোড লিখবো, কখনো ক্যাপাসিটি লিখবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই এখন আসো, find the power required to drag the 3 compressor and compare the scope of the system with simple saturation cycle working between the same overall pressure limit। কি বলছে বলো, একটা হচ্ছে আমি যদি 3টা 3 স্টেজ কম্প্রেসর ব্যবহার করি তাহলে যে কোপ আসবে, আর যদি সিম্পল একটা স্যাচুরেশন সাইকেল
ব্যবহার করি, মানে সিম্পল একটা সিঙ্গেল স্টেজে, তাহলে কি ধরনের আমার ভেরিয়েশন হবে বুঝতে বলো? ওই প্রেসার লিমিট সেম, অর্থাৎ ইট মিনস আমি 2 বার থেকে 12 বার আমি নিব একটা সিঙ্গেল কম্প্রেসার। আর যদি আমি 2 থেকে 4, 4 থেকে 8 বার এইভাবে যদি আমি 12তে নিয়ে যাই, তাহলে ফাইনালি আমাদের কোপ কোনটা ফিজিক্যালি তো মনে হয় যেন 3টা কম্প্রেসার ব্যবহার করতেছি, কি হবে আমার কোপ কমে যাবে নাকি? এটি তো মনে হয়, কি বলো? 3টা কম্প্রেসার ব্যবহার করা মিনস মানে আমার এনার্জি কম্প্রেশন বেশি, তাহলে কি হবে আলটিমেটলি কি হবে আমার কোপ কমে আসবে। কিন্তু আমরা দেখতেছি উল্টা, দেখো কিভাবে হচ্ছে ভালো করে প্রবলেমটা বুঝছি কিনা বলো। মানে আমাদের ইভাপোরেটর থেকে বেরোচ্ছে 2 বার, আর 3 স্টেজের ফাইনালে কন্ডেন্সারে গেছে 12 বার। কারণ এইটাকে আমরা করার কি একবার 2 থেকে 4 গেলাম, 4 এর থেকে 8, 8 এর থেকে কত 12, ইট মিনস মানে কত বলো? অর্থাৎ তাহলে এই ফিগারটাকে এখানে হচ্ছে 2 বার, এখানে 4 বার, কি বলো তারপরে কি এখানে কত বলো? স্যার 8 বার, এখানে কত? 12 বার। এখন যেটা যদি একটা কম্প্রেসারে তোমাকে 2 থেকে 12 নিয়ে যায়, তাহলে কি ধরনের কোপ পাবো? আর এই 3টা স্টেজ করে তাহলে কি ধরনের কোপ পাবো? এইটাই আমাদের একটা কমপ্লিকেশন, ঠিক আছে? এইটাই আমাদের প্রবলেমটা। এখন আসো তোমরা তো দেখো, তাহলে আমরা ডাটাগুলো লিখে ফেলি, যেটা হচ্ছে যে 12 বার কিট, যেটা ফাইনাল কম্প্রেসারে 12 বার। আর এখন দেখো ওই যে ইভাপোরেটরে 2 বার, এটা কন্ডেন্সার কেন লিখলাম? যে ওই কম্প্রেসার বলতে কন্ডেন্সার, ওই পয়েন্টটাকে আইডেন্টিফাই করার জন্য সি দিলাম 12 বার, আর ইভাপোরেটর থেকে বেরোচ্ছে 2 বার গেল। এখন P2 সমান P3 4 বার, মানে কি এটা কোনটা বলো? ওই ইন্টারকুলার যেটা, এটা আমরা জানি। এই যে কত বলো? এই যে 2, 3, 4, 5 এগুলো কি পার্থক্য না? সেম সেম স্যার। সেম। এটা কেন লাগবে আমাদের? ওই বিভিন্ন এনথালপি বের করার জন্য, আর কিছু না। প্রেসারের সাথে আমাদের এনথালপি বের করার জন্য এই পয়েন্টগুলো আমাদের লাগবে। এই জন্য পুরাটা লিখছি এরকম, যে ডাটাটা অ্যাভেলেবল আছে সেটা থেকে আমি লিখে দিলাম 4 বার, P 5, 8 বার, Q 10 টন অফ রেফ্রিজারেশন, ঠিক আছে না? এটা আবার আমরা কি করে? এখন আসো, এখন ডাটা বের করতে আমি শিখাই দিচ্ছি কিভাবে ডাটাটা বের করায়, নাকি আবার দেখাই দিতে হবে? আমাদের মেন কাছে গ্রাফটা বের করে প্রথমে আমি কি করব বলো? কি বলছিলাম বলো কথাটা? যখন আমাদের গ্রাফটা থেকে আমি ডাটাগুলো বের করে প্র্যাকটিস করব প্রবলেম, তখন আমাদের কি করতে হবে বলো? প্রত্যেক গ্রাফটা নিয়ে ওখানে আমি কি যে কটা প্রেসার লাইন, ওই প্রেসার লাইনগুলো আমি ড্র করবো, মানে লাইনগুলো টানবো, যে 2 বার, 12 বার, কত তারপরে কি 2 বার, 4 বার, 8 বার, 12 বার। এই প্রথম কাজই হবে কি করে? আমার এই 3টা, এই 4টা ডাটাকে এই যে এখানে দেখো, প্রথমে আমি যে কাজটা করব, এই দেখো, এই যে কত এটা বলো? 2 বার। এটা কত বলো? 4 বার। এর লম্বা একটা টান দিয়ে দিবা। এটা কত বলো? 8 বার। এটা কত? 6 বার। মনে থাকবে তো? আমাদের যে গ্রাফ পেপার যেটা আছে, মানে আমাদের যে অ্যামোনিয়ার যে তোমার রেপ্রেজেন্টেশন চার্ট আছে, এটা পাওয়ার পরে প্রথমে কি করতে হবে বলো আমাদের? আমরা এই যে প্রেসার লাইনগুলো আমি ড্র করে দেব, এই প্রেসার লাইনগুলো ড্র করে দেবো, প্রেসার করবো। এখন আমি শুরু করবো কি? দেখো এখানটা পয়েন্ট লেখা আছে, একটা যে স্যাচুরেশন কথাটা লেখা আছে এখানে, দেখো এখানে কি লিখছে? এই যে ইন এ স্যাচুরেটেড রেট। স্যাচুরেটেড স্টেট মানে কি? প্রত্যেকটা পয়েন্ট হিসেবে স্যাচুরেটেড কন্ডিশনে, এই যে কম্প্রেশন শুরুটা কি হবে? স্যাচুরেটেড কন্ডিশন। মনে থাকবে তো? কি লিখছে? দা ভ্যাপার লিভিং, কি লেখা? দা ওয়াটার কুলার এতবার অ্যাট ইন এ স্যাচুরেটেড স্টেট, মানে কি? স্যাচুরেশন লাইনে চলে আসবে কুলিং এর পর। এর মানে হলো এই ফিগারটি বোঝায় দেয়, অর্থাৎ মিস মানে কি? যখন 2 থেকে এটা কুলার, এখানে স্যাচুরেটেড, আবার যখন এখানে স্যাচুরেটেড। মনে থাকবে তো? এখানে স্যাচুরেটেড, আর এখানে তো স্যাচুরেটেডটা আছে, যেটা কন্ডেন্সারে আমরা জানি স্যাচুরেটেড কন্ডিশনে। এটা বোঝা গেল তো? এই স্যাচুরেটেড কেমনে করলো বলো? ওই যে কুলিং করে, অর্থাৎ এই যে টেম্পারেচার রাইজ করে কিন্তু একদম ঠান্ডা করে একদম স্যাচুরেশন পয়েন্টে নিয়ে আসলো, আবার প্রেসার রাইজ করলো, টেম্পারেচার রাইজ করলো, আবার কুলিং করে আবার স্যাচুরেশন পয়েন্টে নিয়ে আসলো, আবার তোমার কম্প্রেস করলে ফাইনালি কন্ডেন্সারে আমরা স্যাচুরেশন কন্ডিশনে নিয়ে এক্সপানশনে পাঠানো। এই যে ফিগারে দেখো এখানে, এই যে 1 থেকে 2 কুলিং করার পরে স্যাচুরেশন পয়েন্ট, আবার কম্প্রেশন, আবার কুলিং করো, আবার স্যাচুরেশন পয়েন্ট, আবার কম্প্রেস করো, ফাইনালি আমরা এখানে কন্ডেন্সারের যে ফাংশন সেটা করার পরে এটা চলে আসবে। বুঝে আসছে বলো? এখন আমার বলো এই পয়েন্টে যেহেতু বলিতে স্যাচুরেশন, এখন কি আমার দুইটা পয়েন্ট, দুইটা আমার প্যারামিটার লাগবে না একটাই হয়ে যাবে? দুইটা প্যারামিটার ঠিকই আছে। এখন আমাদের প্রেসার গুলো জানা আছে, প্রেসার জানা আছে, আবার কি লোকেশনও জানা আছে, তাহলে আমি এনথালপি পাবো না? বলো তো এই পয়েন্ট 1টা কেমনে বের করলাম আমি?
এই 0.1টা আমি লোকেট করতে কিভাবে লোকেট করছি? প্রেসার আর স্যাচুরেশন লাইন। একজনে বলো। হ্যাঁ, প্রেসারটা যেখানে কাট করছে ভালো করে বুঝো, প্রবলেম ভালো করে বুঝো যে ওখানে বলা আছে যে প্রত্যেকটা ইন্টারকুলার ক্রস করলে কি হবে, সে স্যাচুরেশন পয়েন্ট। তাহলে আমাদের গেলে দেখো এখানে এই যে স্যাচুরেশন পয়েন্ট, এই যে 1 পয়েন্ট কোথায় গিয়ে বলে প্রেসার দিতে লাইন ড্রপ, প্রেসার লাইন যেখানে স্যাচুরেশন পয়েন্টটাকে লাইনটা কাজ এটি দিছে 0.1। এখন আমি কি করবো, এখানকার এন্ট্রপি, এন্ট্রপি ধরে কি করতে হবে, এন্ট্রপি বাইর করে ফেললাম। ওই এন্ট্রপি লাইন বরাবর কোথায় যাবে বলো, পরবর্তী প্রেসার যে লাইন ওখানে কাট করে দাও। এটা ফার্স্ট স্টেজ হয়ে গেল। আবার ইন্টার করবে, আবার কি স্যাচুরেশন পয়েন্ট, আবার একটা আরেকটা এন্ট্রপি আছে, ওই এন্ট্রপি বাইর করো। ওই এন্ট্রপি লাইন বরাবর আবার কি সেকেন্ড স্টেজ চলে যাও, 0.4 পেয়ে গেলাম যেখানে কাট করবে। আবার কুলিং করো স্যাচুরেশন পয়েন্ট, ফাইনালি আবার কি কমপ্রেস। বুঝছো তো? তা বুঝে কি বলো, প্রত্যেকটা পয়েন্টে আমাদের স্যাচুরেশন পয়েন্টটা বের করতে হবে। যদি বের না করে আমি লিখে রাখি তাহলে সুবিধা হবে, আর না বলবো লাইন বরাবর গেলেও হবে। যখন এখানে দেখো, এই জন্য দেখো ডাটাগুলো যখন বের করছে, এই প্রত্যেকটা দেখো, এই যে প্রত্যেকটা দেখো, এই যে স্যাচুরেশন পয়েন্ট, এই যে স্যাচুরেশনটা মানে এন্ট্রপিটা, এখানে এন্ট্রপিটা বলা আছে প্রত্যেকটা পয়েন্টে যে এন্ট্রপিটা বের করছে। এই যে এন্ট্রপি, এই যে এন্ট্রপি মানে এন্ট্রপি কেন বের করছে বলো, ওই এন্ট্রপি কেন বের করছে, এই লাইন ধরে। তাহলে বোঝা গেল 0.1 থেকে কি হবে বলো, আইসে অর্থাৎ এন্ট্রপি লাইন বরাবর আমি পরের পজিশনে কাটতে দিতে ফার্স্ট স্টেজ। কেন ওয়াটার ইন্টারকুলিং করলো, আবার তোমার স্যাচুরেশন চলে আসলো, আবার তুই এন্ট্রপি ধরে এখানে চলে যাও, কাট করো, আবার রেজাল্ট বোঝা গেলে এই এন্ট্রপি গুলো বের করে নিবা। বের করার আমার উদ্দেশ্য যে তুমি লেখা রাখলে সুবিধা, আপনার ভুল হবে না। আমরা যে এক্সামিনার সেও বুঝবে যে না ছেলেটা গ্রাফ থেকে বাইট করছে। আর যদি না লিখো তাহলে প্রবলেম হয়ে যাবে, কিন্তু এটা ওয়াই যাবে না। যেহেতু আমি বেরই করছি, আমি লিখে লিখলাম, আমি লিখলাম যে এন্ট্রপি এত, এই জন্য এন্ট্রপিটা লেখা আছে, বুঝেছো? এন্ট্রপিটা বাইকের উদ্দেশ্য কি বলো, এন্ট্রপির যে তোমার লাইন আছে, যেটা কার্ভ আছে, ওই কার্ভ বরাবর আমাকে মুভ করতে হবে। ঠিক আছে? যদি বল 2 আসলো, 2 এর থেকে এনথালপি পাবো না, পাবো এনথালপি নিতে এনথালপি, আবার 3 এনথালপি, যেহেতু পয়েন্টে এখানে 3 এনথালপি পাবো, আবার এখানে এন্ট্রপি এখানে কাটবো, এখানে 4 এনথালপি পাবো। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে কি আমি এনথালপি পেয়ে গেলাম। ঠিক আছে? এখন বলো, এইটা গেল আমাদের প্রথম মানে 3টা স্টেজে। যদি বলে একটা সিম্পল ডায়াগ্রাম হতে, সিম্পল রেপ্রেজেন্টেশন কি হতে বলো, কোথায় যে বলো, এই যে তোমার এখান থেকে 2 বার থেকে 12 বারে যাইতে হইতো, তাহলে লাইন 12 বার লাইন ড্র করো। এখন এই এন্ট্রপি বরাবর কি হবে, যে লাইন যেতে এখানে গুড না, তাহলে ক্রস আমি এনথালপি পেয়ে গেলাম। তাহলে এইটা হলো তোমার সিঙ্গেল স্টেজের জন্য, আর এইটা হলো কর্মযোগ্য আমরা মাল্টি স্টেজের জন্য। এখন আমরা দেখি ডাটাগুলো আমরা বসানোর পরে আমরা দেখি কি দাঁড়ায়। আমার ক্যাপাসিটিকে কনভার্সন করে নিলাম, মাস ফ্লোটা বের করে নিলাম, আমাদের যেহেতু বিভিন্ন লাগে মাস ফ্লোট। এইটা মাস ফ্লোট কিভাবে বাইর করছে বলো দেখি। মাস ফ্লোটা দেখো ভালো করে খেয়াল করো, H1 - H7 এটা কি সেম বাট মানে যাই বলো, H1 - H7 তো সেম কনস্ট্যান্ট, অর্থাৎ H1 - H7 বাই H8 এটা কি, এটা কি ওয়ার্ক বলো, এটা রেফ্রিজারেশন এফেক্ট। হ্যাঁ, রেফ্রিজারেশন ইফেক্ট মানে পার কেজিতে। এখন পার কেজিতে যদি এনথালপি দেওয়া থাকে, টোটাল এনথালপি দেওয়া থাকে, তাহলে টোটাল কেজি কত, ফ্লো রেট দিয়ে গুণ দিতে ওটা ভাগ, মানে টোটাল আমাদের ক্যাপাসিটি বলা আছে আর পার কেজিতে আমি বের করে নিলাম, তো ওটা ভাগ করলে ভাগ, তাই করছে। এখানে দেখো এই যে মাস ফ্লোর টোটাল ক্যাপাসিটি আমরা কিলো জুল করলাম, আর এখানে এই যে রেফ্রিজারেশন ইফেক্ট দিয়ে ভাগ করলে ফাইনালি এত কেজি পার মিনিট। তার বোঝা গেল সিস্টেমের ভিতরে দিয়া এত কেজি পার মিনিট রেফ্রিজারেন্ট ফ্লো করতেছে। ঠিক আছে? এখন ওয়ার্ক, এই দেখো 3টা ওয়ার্ক, এই যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, বড় কথা আছে এত কিলো জুল পার মিনিট আসলো। ঠিক আছে না? এখন কিলোওয়াটে কনভার্সন করো, কোনো সমস্যা নেই। কিলোওয়াটে এটা একটা আমাদের কি বলো, এটা একটা আমাদের ফাইন্ডিংস। আমাদের বলছে টোটাল কম্প্রেসার পাওয়ার কত লাগবে সেটা বের করো। বুঝে আসছে বলো? তাহলে এইটাও আমার ঠিক আছে কিলো মানে, অথবা আমি কিলোওয়াটে করতে চাই, কিলোওয়াটে আমাদের কনভার্সন করে নেই, বা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। সাথে ওয়াই দেবো কিলোওয়াটে, অনেক সময় প্রশ্ন বলে কত কিলোওয়াট পাওয়ার লাগবে, তাহলে কি হবে, এখানে রাখলে হবে, এখানে আমি কনভার্সন করে দেখেন। ঠিক আছে? এরপরে আবার আসো, কি লিখে দেখো, কম্পারিজন অফ কোপ অফ দ্য সিস্টেম উইথ দ্যাট অফ সিম্পল স্যাচুরেশন সাইকেল। এখন রেফ্রিজারেটর তো ক্যাপাসিটি ঠিক আছে, ঠিক আছে না? এখন রেফ্রিজারেটর কত বলো আমাদের, এখন আসো এই যে ওয়ার্ক ডান, যেটা এখন ওয়ার্ক ডান কত বলো, এই ওয়ার্ক ডান কত বলো দেখি তোমরা। যদি সিঙ্গেল স্টেজ হতো তার ওয়ার্ক ডান কত বলো, স্যার H2 প্রাইম মাইনাস H1। H1 ঠিক আছে না? এইটা কত আসছে দেখো এখানে,
সিম্পলে এটা কত দেখো করে দাও, কত হয়েছে 416 আসছে তোমার এটার ওয়াট। হ্যাঁ, এই যে এখান থেকে তো এখন আসো গেল, না সরি ভুল করছি, এটা তো হলো আমার আগেরটা মাল্টি স্টেজেরটা, এটা তো এই যে ওয়ার্ক আছে মাল্টি স্টেজের, দেখো এখানে এই যে ওয়ার্ক ডান, এটা ওয়ার্ক ডান, এটা যে ক্যাপাসিটি ভাগ করলে কি হবে আমার এখানে হলো রেফ্রিজারেটিং ইফেক্ট। দিস ইজ ফর কি বলো, মাল্টি স্টেজের জন্য। আর যদি এখন আমি যদি তোমার সিঙ্গেল স্টেজ, এই যে দেখো H2 প্রাইম বাইর করে দিলাম, আর H1 তো আমার জানা আছে, এখন এটা বসায় দাও, এখানে আসলো কত আসলো বলো দেখি, কত আসছে 4.375 নাকি বলো, কত আসছে বলো? 0.37 হ্যাঁ, কিবার দেখো এই যে দেখো ফাইনালি কোপ কত হইলো, স্যার কোপ তো কমে গেল স্যার, কমে গেল, এর মানে কি মাল্টি স্টেজ বেটার স্যার। হ্যাঁ, আমার কথা বুঝে আসছে বলো? স্যার 2 প্রাইম পয়েন্টটা কেমনে পাবো স্যার? ওই আইসোএন্ট্রপিক লাইন দিয়ে স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই অ্যান্টিভিলেন্স ওখানে কাট করে দিও 12 একদম ফাইনাল এই প্রেসার যে থাকছে স্যার। প্রেসার লাইন তোমার, হ্যাঁ এই যে প্রেসার লাইন তো আছে 12, এখন তুমি এন্ট্রপি ধরে চলতে আচ্ছা, থাকো স্যার। চলতে থাকো Final একদম pressure 12 পর্যন্ত হতে যাও। যাও, জি স্যার, ঠিক আছে ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, ফাইনাল প্রেসার গেলে ওখানে তুমি নাকি খুব কঠিন না পড়ে না সহজ? একটু ঝামেলা আছে স্যার। স্যার মাস ফ্লোরেটটা স্যার আরেকটু বলেন স্যার, মাস ফ্লোরেটটা স্যার কিভাবে পাবো? হ্যাঁ বলো, এইটুকু বুঝছি কিনা বলো, কিউ স্যার মানে কি এটা ক্যাপাসিটি, স্যার তাহলে এই নিচেরটা কি রেফ্রিজারেটিং ইফেক্ট মানে কি কিলো জোল পার কেজি, এনথালপি ইউনিট কি কিলো জোল পার কেজি, তাহলে এখানে আছে কিলো জোল, টোটাল কিলো জোলকে কিলো জোল পার কেজি ভাগ করলে কি আসবে? আসলে কিন্তু এইটা ইনটু এইটা দেখো ভালো, এম ইনটু দিস, এটা তোমার টোটাল ক্যাপাসিটি, এম ইনটু দিস, এম মানে কি মাস ফ্লো রেট ইনটু রেফ্রিজারেটিং ইফেক্ট সমান টোটাল ক্যাপাসিটি, জি স্যার, তাহলে এম সমান কি? মাস ফ্লোরেট, হ্যাঁ ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। যার জন্য দেখো ওটা আলাদা একটা নাম রাখছি রেফ্রিজারেটিং ইফেক্ট না, রেফ্রিজারেটিং ইফেক্ট মিন্স মানে এইটাও ক্যাপাসিটি কিন্তু পার কেজি, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তা বুঝে আসছে বলো, তাহলে মোটামুটি আজকে আমাদের পড়া এটি হয়ে গেল, একটা মানে পুরো চ্যাপ্টারই আমাদের শেষ হয়ে গেল। তাই এখন এখন এর সাথে সাথে বইতে কিছু থাকলে প্র্যাকটিস করতে পারো, অথবা এখানে যেগুলো আছে প্র্যাকটিস করে, বারবার তোমাদের রিকোয়েস্ট করতেছি তোমরা পিএইচ ডায়াগ্রাম ব্যবহার করে সলভ করবে, এখানে ওই আমাদের পিএইচ ডায়াগ্রাম ব্যবহার করবা না, তাহলে তোমাদের সুবিধা হবে আর প্রবলেম ইজি হবে, ঠিক আছে তো? আচ্ছা, থ্যাংক ইউ, কষ্ট করে পড়ছো। আচ্ছা, তোমার সিআর কই? স্যার আসছি স্যার। আচ্ছা, তুমি কালকে তোমরা কি ক্লাস 8টার দিকে করতে পারবা? স্যার 8টা তো স্যার বেশি আগে হয়ে যায় স্যার। আমার এখান থেকে তোমার 9টায় মুভ করতে হবে, বুঝছো? আমার 11টায় মিটিং তো, একদম যাবো তোমার সীতাকুণ্ডের দিকে, তাহলে 8টা বা 8:30টায়। একদিন নিয়ে নেয়, সমস্যা নেই। হ্যাঁ, নিতে পারলে ভালো হবে, আমার আরো কত প্রোগ্রাম আছে তো, কারণ হচ্ছে আমার একটা স্যার অনেকে পারবে না মনে হয়। স্যার অনেকেই হয়তো পারবে না স্যার। কেন না পারে কি আছে রে ভাই, অনেকের আমরা কষ্ট হয়ে যায়। 5:30টায় সকাল হয়, কয় ঘন্টা ঘুমাবা? ঘুমের জন্যই তো। দেখো স্যার একদিন ছুটি দেন স্যার আমাদের। স্যার হ্যাঁ? আপনি কি স্যার বুধবার বৃহস্পতিবারও স্যার নিতে পারবেন না স্যার? কত 10, 11, 12, তারপরে কি প্ল্যান? তাহলে আমি একটু দেখে দেখি স্যার একদিন ছুটি দেন স্যার। বলি। হ্যাঁ, 10, 11, 12, 13, 14 নিতে পারবো, 13, 14 13-14 তো শুক্র শনি স্যার। শুক্র শনি, তো ওই সময় নাও ক্লাস, স্যার একেবারে নেক্সট উইক স্যার। একটা ক্লাস এসে করলাম। আমি বলি শোনো, এখানে আমার 15-16 দিন ঢাকা যেতে হবে, এরপর একটু দেখলাম চোখে একটু সময়, চোখে ডাক্তার খুব বেশি জরুরি, চোখ দেখা 8টা থেকে নেন স্যার, 8টা থেকে নেন। যত তাড়াতাড়ি পারি। হ্যাঁ, স্যার পরের সপ্তাহে 8টা স্যার থেকে কভার নিলে করে দিন। স্যার পরের সপ্তাহে কভার করে দিন। 8টা বাজে নেওয়াটা বেটার। হ্যাঁ হ্যাঁ, ওইটা 8টা বা 8:30 নাও, 8:30 নিলেও কোনো সমস্যা নাই। কারো প্রবলেম নাই? হ্যাঁ, গ্রুপে কারো প্রবলেম আছে?
শুক্র শনি নিলে প্রবলেম আছে ভাই। 8:30 তো কোনো প্রবলেম নাই, 8:30 তো করতে পারো। তাহলে স্যার 8:30 নেন স্যার। 8:30 নেন স্যার, থ্যাংক ইউ। এগুলো বেশি আলোচনার দরকার নাই বেটা, তুমি কয়েকজন করলে বাকিটা করে ফেলবে। ঠিক জি আছে, স্যার। তাহলে কালকে 8:30 ইনশাআল্লাহ, কালকে 8:30। কালকে 8:30 স্যার? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা 9টায় তো স্যার আরেকটা ক্লাস ছিল স্যার। তাহলে আধা ঘন্টা করে বলবো, আধা ঘন্টা যা পারি করবো। স্যার আধা ঘন্টায় ক্লাস স্যার। জি স্যার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। মনে থাকে যেন সিয়ারকে তো আসসালামু তোমরা আলাইকুম দিচ্ছ না কেন?